নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, আবির্ভূত হয়েছে মুজিববাদের নতুন পাহারাদারে। মাফিয়া আর চাঁদাবাজ সিস্টেম ভাঙতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে নতুন বাংলাদেশের প্রত্যয়ে পটুয়াখালীতে পদযাত্রা করেছে দলটি। দুপুর ঠিক 12টায় পটুয়াখালীর সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয় যাত্রা। স্লোগান, ব্যানার আর ফেস্টুনে ভরে ওঠে শহর। রঙিন পোশাকে, রোদ মাথায়, স্লোগানে চেতনায় শহরের পথে নামে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। নানা শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নিউ মার্কেট, লঞ্চঘাট ঘুরে আবার ফিরে আসে সার্কিট হাউসেই। এই এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। নতুন সিস্টেমের দিকে এগিয়ে যেতে চায়, তাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ষড়যন্ত্র দিনে দিনে শুরু হয়েছে এবং এই সংখ্যা বাড়বে। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ধরনের ষড়যন্ত্র আতাতকে মোকাবেলা করতে হবে। দুপুর 1:45টায় পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরে পথসভা করে দলটি। নাহিদ ইসলাম বলেন, ষড়যন্ত্র শুধু অতীতে নয়, এখনো চলছে। এমনকি বিরোধী শক্তিও এখন মুজিববাদের নতুন পাহারাদার। প্রিয় পটুয়াখালীবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম, সেই সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। এর আগে সকালে এনসিপির একটি প্রতিনিধি দল কুয়াকাটার রাখাইনপাড়া পরিদর্শনে যান। রাখাইনদের সামাজিক অবস্থা, অধিকার আর রাষ্ট্রীয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হয় কালাচানপাড়ায়। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা রওনা করেন বরগুনার উদ্দেশ্যে। এর আগে ঝালকাঠিতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বাধায় কর্মসূচি সংক্ষিপ্ত করে চলে যান এনসিপির নেতারা। জিহাদুল ইসলাম, নাগরিক। দেশে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে দলটির শীর্ষ নেতাদের নাম জড়িয়ে পরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা চলছে, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপরাধীদের জন্য অনুকম্পার কোনো সুযোগ নেই। সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন। রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে দেশের শীর্ষ দলের নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। অপরাজনীতি প্রতিহত করতে সরকারের উদাসীনতার বিরুদ্ধে নিন্দা জানান তিনি। সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের শীর্ষ নেতা, যিনি শুধু একজন ব্যক্তি নন, যিনি দীর্ঘ 1.5 যুগ ধরে পরিচালিত স্বৈরাচার পতন আন্দোলনের প্রধান নেতা, সাফল্যের কারিগর, গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ, তার বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের সাম্প্রতিক হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। সরকারে না থেকেও একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মিছিল করে এবং অশালীন স্লোগান দেওয়ার মাধ্যমে দেশকে আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর মধ্যে যা যা আমাদের বলার। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। মব সৃষ্টির অপচেষ্টা ও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইলে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াত শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারি দেন নেতারা। নাটোরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ সমাবেশ। এছাড়াও চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মাগুরায় প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।
মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্প ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কাজ করছে। সভা শেষে বিকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত বিওপি পরিদর্শন করেন। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, এটা কিন্তু মানে সওয়াবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। জুলাই আগস্টে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 11ই আগস্ট। গুমের জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কিছুক্ষণ আগে মাকে চিঠি লিখে চানখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেন 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আনাস। শুধু আনাসই নয়, সেদিন নিহত হন জুনায়েদ, রাকিব হাওলাদার সহ 6 জন। সোমবার আনাসসহ 6 জনকে হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু 11ই আগস্ট। আগামী 10 আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে, সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং 11ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন নারায়ণগঞ্জে 7 খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন। এদিন মোট 5 মামলা শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। হাজির করা হয় সাভারের আসাবুল ইয়ামিন হত্যা মামলার 3 আসামি ও রামপুরার ঘটনায় এসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে। এ মামলায় 14ই সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। অলিউল রনি, নাগরিক, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তন হতেই ভোল বদলেছে শুধু। সাভারের আমিনবাজারে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের দখলদারি, চাঁদাবাজি থামেনি। মৃত বাবার মুক্তিযোদ্ধা সনদ কিংবা লাঠিয়াল বাহিনী দিয়ে চালাচ্ছে অরাজকতা। খাস জমি দখল করে গড়ে তুলছেন পাকা বসতি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই দায় সারছে প্রশাসন। অলিউল রনের আরও একটি রিপোর্ট। সাভারের আমিনবাজারের দোবাইর এলাকা। এভাবেই সরকারি খাস জমি দখল করে একাধিক বসতি গড়ে তুলেছেন মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল আউয়াল। বিভিন্ন সূত্রে খবর পেয়ে নাগরিক টেলিভিশন সরজমিনে অনুসন্ধানে গেলে এভাবেই চড়াও হন দখলদার আউয়াল। তবে অনুসন্ধানে বেরিয়ে আসে, শুধু সরকারি জমি নয়, সাধারণ মানুষও জিম্মি 9 ভাইয়ের এই লাঠিয়াল বাহিনীর কাছে। 2002 সালে জমি কিনেছিলেন আবু সাইদ, সীমানা প্রাচীরও নির্মাণ করেছিলেন। তবে রাতের আধারে বেদখল হয়ে যায় তার জমি। এভাবেই জমিতে টিনের বেড়া দিয়ে রেখেছে দখলদাররা। লাঠিয়াল বাহিনী আমার এই জায়গাটা দখল করছে, দখল করে টিন্দা বেড়া দিছে। মুক্তিযোদ্ধার নামদারি আব্দুল হামিদের ছেলে আওয়াল, সোলেমান, তারপরে জয়নাল, ওরা মোট হইলে 8 ভাই না 9 ভাই, মনে হয় 9 ভাই।
এলাকাবাসী বলছেন, গ্রাম্য আদালত থেকে আদালতে বারবার মামলা হেরেও কোনো কিছু পরোয়া করছেন না আব্দুল আউয়াল ও তার ভাইয়েরা। এই জমিটা হয়েছে সাইড কোম্পানির। আমরা জায়গা পাবো, এর আগে কি ছিল? জায়গা আশেপাশের এলাকার মানুষের সবারই জিজ্ঞান। দখলদারিত্বের অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। সাক্ষ্য প্রমাণ নিয়ে আসলে বা যদি ওরকম কোনো থাকে তো অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 2017 সালে সরজমিনে পরিদর্শন করে 7 কার্যদিবসে সরকারি জায়গায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নোটিশ দেয় জেলা প্রশাসক। লাভ হয়নি কিছুই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কে পরিচালনা করবে উচ্ছেদ অভিযান নোটিশে তা উল্লেখ নেই। তবে খোঁজ নিয়ে দপ্তরে এমন কোনো নোটিশ পেলে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। যাকে চায় তাকে দিতে পারে, ইউরোপে দিতে পারে, এসিডেন্টকে দিতে পারে, স্যার অফিসে যে ম্যাজিস্ট্রেট থাকে ওখানেও দিতে পারে। আমি বলতে পারি আপনি জমা দিয়ে যান, চেক করে দেখবো। এলাকাবাসীর অভিযোগ, শুধু দখলদারি আর চাঁদাবাজি নয়, মাদকের আখড়া গড়ে তুলেছেন পরিবারটি। সদস্যরা কয়েক দফা জেলও খেটেছে এ অপরাধের দায়ে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্যের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মধ্যরাতে নেমে আসে রাস্তায়। গেল বছরের 14 জুলাই কোটা আন্দোলন মোড় নেয় সরকার বিরোধী আন্দোলনে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। প্রধানমন্ত্রীর এক বক্তব্যে আরও একবার ফুঁসে ওঠে আন্দোলন। এই এক লাইনেই আঘাত লাগে হাজারো শিক্ষার্থীর হৃদয়ে। পরিণতি রাতভর রাজপথে ক্ষোভের বহিঃপ্রকাশ। রাত তখন প্রায় 11টা। ঢাকার আকাশে থমথমে উত্তেজনা। রোকেয়া হল, সুফিয়া কামাল, শামসুন নাহার, একটি একটি করে বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। 12:30টার মধ্যে রাজু ভাস্কর্যে জমায়েত হন শত শত শিক্ষার্থী। কয়েক ঘন্টার মধ্যে সেই সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। মাঝরাতের সেই প্রতিবাদ মিছিলের মূল সুর ছিল প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই, কোটার অব্যবস্থার বিরুদ্ধে সংসদে আইন চাই। রাতে এমন উত্তাপ ছড়ালেও সকাল থেকে অবশ্য শিক্ষার্থীদের আন্দোলন ছিল শুধুই কোটার বিরুদ্ধে। বঙ্গভবনের উদ্দেশ্যে মিছিল করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি, জরুরি সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কারে আইন প্রণয়ন। দিন যত গড়ায় রাজপথে বাড়তে থাকে চাপ। সরকারি পর্যায়ে শুরু হয় রাজনৈতিক প্রতিক্রিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক ছাড় নেই। আর শাহজাহান খান বলেন, হেরে যাওয়া রাজনীতিকরা ভর করেছে কোটা আন্দোলনে। ঢাকার প্রতিবাদের ঢেউ পৌঁছে যায় জেলায় জেলায়। রাজশাহী, পাবনা, নারায়ণগঞ্জ, বরিশাল ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা স্মারকলিপি দেয় ডিসি বরাবর। 14 জুলাই রাজনীতির উষ্ণতা, রাজপথের উত্তাপ আর গণমাধ্যমের দাগ কেটে যাওয়া দিন। কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বর্ণময়, সবচেয়ে আবেগী আর বিতর্কিত দিনগুলোর একটি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। নারীদের গৌরবময় ভূমিকার কারণে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। সেই অবদানকে স্মরণ করে নারীদের যে ভূমিকার ফসল, সেটিকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 13তম দিনের বৈঠক শুরু হয় সকালে। আলোচনায় ছিল নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিষয়ে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সভায় নেতৃত্ব দেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই আন্দোলনে নারীদের গৌরবোজ্জ্বল ভূমিকা সবসময় স্মরণীয়। এখন তাদের বলিষ্ঠ কণ্ঠকে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক মর্যাদা সহ সংবিধানে স্থান দিতে হবে। আজকে 14 জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস বলে দিনটিকে চিহ্নিত করা হয়েছে। তাদের এই অবদান আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি উল্লেখ করেন, 2024 সালের 14 জুলাই ছিল স্বৈরাচার পতনের যাত্রার বিশেষ মোড়। ছাত্র আন্দোলনে নারীরা রাতের আধারে পথে নামেন। অপমানের বিরুদ্ধে প্রতিবাদ ঠেলে আন্দোলনের গতিপথ বদলে দেন। তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে যেন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে। সেজন্যই আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবেই, সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিষিক্ত করবার জন্য আমাদের
ব্যবস্থা গ্রহণ করা দরকার। সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও এবি পার্টি সহ মোট 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। নারী আসনের সংখ্যা বৃদ্ধি করে আমরা 100 জনে উপনীত হওয়ার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। গত 6 মাসে ঐক্যমত্য কমিশনের পেছনে রাষ্ট্রের যে অর্থ খরচ হয়েছে, বেতন ভাতা থেকে শুরু করে যা যা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কেন খরচ হইল, জাতি সেটা জানতে চায়। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে, আমরা ঘোরতর দ্বিমত করেছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আছেন কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর আয়ুব মিয়া। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ভুয়া মিথ্যা তথ্য ও জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ লোপাট করা রাঘব বোয়ালদের এবার জালবন্দি করছে বিএসইসি। আর্থিক জরিমানার মতো ছোট শাস্তি নয়, বরং দুদকে মামলা দায়ের ও অপরাধীদের দেয়া হচ্ছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সানিয়া আহমেদের প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং বা শার্প ইন্ডাস্ট্রিজ, এমএল ডাইং এবং ফার কেমিক্যাল, এই 3 কোম্পানির প্রতিষ্ঠাতা ফার গ্রুপের মালিক আব্দুল কাদের ফারুক তার 4 ভাইয়ের মাধ্যমে গোটা ব্যবসায়ের চতুর্দিক সামলিয়ে চালালেও এবার পা কেটেছেন পচা শামুকে। তালিকাভুক্ত রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্টের মাধ্যমে শত শত কোটি টাকা লুট করেছেন বলে বিএসইসির তদন্তে বেরিয়ে এসেছে। তাই তার সঙ্গে সম্পৃক্ত সর্বমোট 13 জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা সহ দুদকে দেয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। 275 কোটি টাকার শেয়ার, এইটা ইনকোয়ারিতে উঠে এসছে যে এখানে কোনো ধরনের টাকা জমা না দিয়ে বা কেউ কেউ আংশিক টাকা জমা দিয়ে এই ধরনের প্রাইভেট ইনভেস্টমেন্টের শেয়ারের বরাদ্দ পেয়েছিল। যারা মূল কারিগর ইঞ্জিনিয়ারিং করেছে আব্দুল কাদের ফারুক এবং অশোক কুমার চিরিমার, এদের বিরুদ্ধে এসিসি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তালিকাভুক্ত আরেক কোম্পানি প্রাইম ফাইন্যান্স মার্জিন ঋণের মাধ্যমে 296 কোটি টাকা করেছে মানি লন্ডারিং, যে কারণে কোম্পানিটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও তৎকালীন পরিচালকদেরও দেশ থেকে নিষেধাজ্ঞা সহ দুদকে দেয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট তার যেই রিলেটেড যেই পার্টিগুলো, পিএফআই সিকিউরিটিজ, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তাদের যে অন্যান্য সাবসিডিয়ারি, তাদের মাধ্যমে যে ডাইরেক্টরদেরকে এই রিলেটেড পার্টি এই মার্জিন ঋণের মাধ্যমে এই মানি লন্ডারিংটা করেছে। তবে ফার গ্রুপের প্রতিষ্ঠাতার ভাই খোদ নিয়ন্ত্রণ সংস্থার আইনি বিভাগে রয়েছেন বলে জানা গেছে। তাই তাদের তদবিরে আবার বিএসইসি গলে যায় কিনা সেটিই এখন দেখার বিষয়। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় 2 শিশু সন্তান সহ এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সকালে পৌরসভার টিএনটি রোডে একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ভাড়াটে রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার ও ছেলে মোহাম্মদ নীরব। পুলিশ জানিয়েছে সকাল 9টার দিকে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকিতে সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও 2 শিশু সন্তানের গলা কাটা মরদেহ দেখেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেশের 64 জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। গণভবনের সংবাদ সম্মেলনে ফারুকী বলেন 4 আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। তিনি বলেন জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সরকার জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। 1 তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি, সেখানে বলা হয়েছিল যে দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।